নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অনুষ্ঠান শুরু করার আগে আরেকবার বলি, যেভাবে আপনারা সহযোগিতা করছেন আমার এই ভেঞ্চারকে আমি কৃতজ্ঞ। এভাবে আপনাদের সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দিন, এই অনুরোধ রাখি। যে কোনো ডিভাইসে যখন এই অনুষ্ঠান দেখবেন আপনারা বা দেখেন, তখন সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেটাকে ক্লিক করলে সুপার থ্যাঙ্কস। আপনাদের সহযোগিতা আমার কাছে পৌঁছে যাবে। আপনারা সহযোগিতা করছেন, ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না এই আশা করি। দেখুন, দিদিমণির দ্বিচারিতারা ফাঁস হয়ে গেল। এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে মান্যতা দিলেন, কত কথা, মানছি না, মানব না, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এখানে এসব হবে না, সুসুর করে তো মানছেন। লোককে খেপালেন কেন? শামশেরগঞ্জে চন্দন দাস আর হরগোবিন্দ দাস তো খুন হলো এই ওয়াকফ বিরোধী আন্দোলনে। 68টা দোকান সনাতনীদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন আপনার মনে ছিল না? এখন সুসুর করে বলছেন ummid.gov.in কেন্দ্রীয় সরকারের এই পোর্টালে 80,000 ওয়াকফ সম্পত্তি আর 8,000 ওয়াকফ এস্টেটের যাবতীয় তথ্য ওয়াকফ ম্যানেজারকে আপলোড করতে হবে 5ই ডিসেম্বরের মধ্যে। ডক্টর পিবি সালিম, সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং মাদ্রাসা এডুকেশনের সেক্রেটারি, তিনি 27শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে সবাইকে এটা অবহিত করেছেন। তাহলে আপনার এত লম্প জম্প, এত হুঙ্কার গেল কোথায়? আবার টুপি পড়ালেন মুসলমানদের। ভোটটা চাই, ভোটটা চাওয়ার জন্য যা যা করার করতে হবে, কিন্তু তলায় তলায় আপনি আবার ঠিক লাইনে চলে আসবেন। এই রাজনীতি বাংলার মানুষ এবার বুঝুক। এবং আমি সংখ্যালঘু নেতাদেরও বলবো, আপনারা ওয়াকফ আইন সমর্থন করছেন না, করতেই পারেন, এটা আমার বলার কিছু নেই। দেশে আইন হয়ে গেছে, যে কোনো সরকার এটা মানতে বাধ্য। এটা দিদিমণি জানেন না তা তো নয়, সব জানেন। উনি আপনাদের সামনে এক কথা বললেন আর পিছনে আমলা সাইকে বললেন যে ummid.gov.in এই পোর্টালে ওয়াকফ সম্পত্তি সব নথিভুক্ত করো। বাহ, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! কত রকম দ্বিচারিতা যে সম্ভব রাজনীতিতে এ রাজ্যে থাকলে তা বোঝা যায়। সিদ্দিকুল্লাহ চৌধুরী রামলীলা ময়দানে কলকাতার হুঙ্কার দিলেন, কলকাতা ঢোকার সব কটা প্রবেশ পথ বন্ধ করে রাখবো। সেই মঞ্চ থেকে চৌধুরী সাহেব বললেন, এই সমাবেশে দিদিমণি খুব খুশি, তিনি অভিনন্দন জানিয়েছেন, লড়াই জারি রাখতে হবে। মুর্শিদাবাদে কি হলো আপনারা জানেন? সরকারি সম্পত্তি ভাঙচুর হলো, তার ক্ষতিপূরণটা আদায় হবে? কোনো বহিরাগত করেনি। ওই জঙ্গিপুর পুলিশ জেলা সুপার 269 জনকে আইডেন্টিফাই করেছিল, 268 জন ওই জেলার, একজন দক্ষিণ দিনাজপুরে। সেই আনন্দ রায়কে এই সত্যি কথা বলার জন্য ট্রান্সফার করে দিয়েছেন জঙ্গিপুর পুলিশ জেলা থেকে। দিদিমণি জঙ্গিপুরে গিয়ে কি বলেছিলেন? সব জানেন, কারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত, তার কাছে সব তথ্য আছে, সব তিনি ফাঁস করবেন। আমরা জানতে চাই কি তথ্য তার কাছে আছে, ওই ঘটনা কারা ঘটিয়েছিল। দিদিমণি প্লিজ একটু জানান পশ্চিমবঙ্গের মানুষকে। আপনি নিজে দাঁড়িয়ে বলেছিলেন তার কাছে সব তথ্য আছে। তারপরে বলেছিলেন বিএসএফ টাকা দিয়ে ছেলেদের দিয়ে ইট ছুড়িয়েছে। সব বলেছিলেন, সব তথ্য আপনার কাছে আছে, সব প্রমাণ আছে। অনেকদিন তো হয়ে গেল দিদি, এবার বার করুন, মানুষের সামনে বার করুন, আপনার কাছে সব তথ্য আছে নাকি? সবাইকে টুপি দিলে না, দুটো প্রাণ চলে গেল, সরকারি সম্পত্তির ক্ষতি হলো, মানুষের দুর্ভোগ হলো, আর আপনি ঠিক ummid.gov.in যাবতীয় ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার নির্দেশ দিয়ে দিয়েছেন।
যখন আইন প্রণয়ন হয়ে যায়, রাষ্ট্রপতি স্বাক্ষর করে, সুপ্রিম কোর্টও কিছু মডিফিকেশন করে আইনটা বলবৎ রাখে, তখন তো এই বিরোধের কোনো মানেই হয় না। আপনার তো উচিত ছিল যে আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু দেশের সর্বোচ্চ আদালত এই আইনটায় সম্মতি দিয়েছে, রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন, আমরা এখন বাধ্য, কারণ আমরা সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছি, তাহলেই মিটে যেত। আপনি উপরে উপরে আপনার এই যুদ্ধংদেহী মনোভাবটাকে বজায় রাখলেন, আর তলায় তলায় পোর্টালে আপলোড করার জন্য আধিকারিকদের নির্দেশ দিলেন। এটা তো আগেই বলতে পারতেন যে আমরা সব জায়গায় লড়াই করেছি, যৌথ সংসদীয় কমিটিতে আমাদের প্রতিনিধিরা লড়াই করেছেন, উত্তেজিত হয়ে টেবিলে গ্লাস ভেঙে ফেলেছেন, অনেক কিছু করেছেন। আন্দোলনের জন্য সরকারি সম্পত্তি ক্ষতি হয়েছে, আমরা ক্ষতিপূরণ আদায় করব যারা সরকারি সম্পত্তি ধ্বংস করেছে। আমরা নীতিগতভাবে এর বিরোধী, কিন্তু দেশে আইন হয়ে গেছে, আমরা বাধ্য, এটা বললেও হতো, মানুষ বুঝতো। কিন্তু আপনি এটা করেননি, আপনি স্পষ্ট করে আপনার অবস্থান জানাননি, দ্বিচারিতা করেছেন। এখন ঠেলায় পড়ে নানা রকম কথা বলছেন যে হ্যাঁ, সরকারি পোর্টালে কেন এগুলোকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ সরকার নিয়েছে। মুখপাত্ররা বলছে জমি হাঙররা ওয়াকফ সম্পত্তি গ্রাস করে নেবে, ক্রনি ক্যাপিটালিস্টদের নজর আছে। হ্যাঁ, এসব ছেঁতো যুক্তি এইসব মানুষ নেবে, গ্রহণ করবে। আপনি মুসলমানদের ভোট ব্যাংক ভাবেন তো, 100টার মধ্যে 91টা পেয়েছেন 21 সালে, এবার পাবেন না ওটা। রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, সেখানকার মুসলমান ভাইয়েরা বোনেরা সচেতনতার পরিচয় দিয়েছেন। ওই বিজেপির জুজু দেখিয়ে তাদের ভোট আদায় করব, ইমাম মুয়াজ্জিমদের ভাতা দেব, আর শাহজাহান জাহাঙ্গীর কাইজার মুদাস্সারের মতো স্ট্রংম্যানকে ছেড়ে রাখবো, কতগুলো স্কলারশিপ আর কতগুলো দেবো আর কি, কন্ট্রাকচুয়াল চাকরি দেব, হয়ে গেল, আপনার দায়িত্ব শেষ। বিভিন্ন সংস্থা যে রিপোর্ট দিয়েছে পশ্চিমবঙ্গের ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা নিয়ে, চমকে দেওয়ার মতো। সাচার কমিটি রিপোর্ট প্রকাশিত হয়েছে 2008 সালে, এটা 2025 শেষ হতে চলল। বাংলার মুসলমানদের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি। তিনি মুসলমানদের রক্ষাকর্তা হিসাবে মঞ্চে অবতীর্ণ হন, বিজেপির জুজু দেখান, তাদের ভোট নিয়ে সরকার গড়েন, আর তাদের প্রকৃত আর্থ সামাজিক উন্নয়ন করার জন্য যা যা করার দরকার আপনি সেগুলো সচেতনভাবে তা করেন না। আপনি বিজেপির জুজু দেখিয়ে ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিয়ে ভোট কেনবার চেষ্টা করেন, সফল হয়েছেন, কিন্তু বারবার হবেন না, বারবার হবেন না, এবার হবেন না। আপনি ওই 100টার মধ্যে 91টা মুসলমান ভাই বোনদের ভোট আপনি এবার পাবেন না, দেখে নেবেন, আপনি পাবেন না। কারণ মুসলমান ভাই বোনেরাও বুঝেছে তাদের মাথায় টুপি পরানো হচ্ছে, মন্ত্রিসভায় তাদের জায়গা কোথায়, তাদের ভোটে জিতবেন, মন্ত্রিসভায় তাদের যথার্থ প্রতিনিধিত্ব হবে না, এটা হয় নাকি? ওই দাবি উঠলো বলে এক্সপোজ হয়ে গেছেন দিদিমণি। এই ওয়াকফ সংশোধনী আইনে পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তির নির্দেশ জারির মধ্যে দিয়ে মুখোশটা খুলে গেছে, খেলাটা ধরা পড়ে গেছে। একদিকে নির্বাচন কমিশন একেবারে ঘুম চুটিয়ে দিয়েছে, তারপরে ওয়াকফ আইন নিয়ে অবস্থান প্রকাশ্যে চলে এসছে। আবার ওই 5 কোটি টাকা ধরা পড়েছিল না রাজারহাট থেকে এক রোববারের সকালে, ইডি ওটাতে ঢুকছে ইসিআইআর করে। খবর পাওয়া যাচ্ছে বীরভূমের এক পাথর খাদানের মালিক অবৈধ চালান ফালান করেন, আগে গরু কয়লা করতেন, বালি করতেন, সেগুলো বন্ধ আছে, ইডি ডেকেছিল, বয়ান রেকর্ড করেছিল, তিনি এখন নতুন ধান্দা খুলেছেন পাথর। কলকাতার একটা অভিজাত আবাসনে তার 3টে ফ্ল্যাট আছে,
রাজারহাটে ওই কলকাতা হাইকোর্টের যে নতুন ক্যাম্পাস হবে তার লাগোয়া 17 বিঘা জমি আছে। তিনি এক রিপোর্ট পড়লাম, খুব প্রভাবশালী এক আইনজীবীকে নাকি ওই টাকাটা পাঠাচ্ছিলেন। ধরে নিন এই প্রভাবশালী আইনজীবীটাকে। মানে এই দুর্বৃত্তরা জাতীয় সম্পদ কিভাবে লুট করছে দেখুন। এবং প্রত্যেকেই এরা শাসক দলের ঘনিষ্ঠ, নিয়মিত নজরানা পাঠায় যেখানে পাঠানো। কে ফাঁসালো 5 কোটি টাকা? সেটাও ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। নইলে এসটিএফ খবর পেল, গাড়িটা সিজ করলো, দুজনকে ধরলো, নগদ টাকা উদ্ধার হলো, ইডি এবার ঢুকে পড়েছে, ইডি জেরা করবে, দেখবেন অনেক কিছু বেরিয়ে আসবে। কয়লা, বালি, পাথর, গরু সর্বভুক্ত অলিক্ষুতা এবার নিজেরা নিজেদের খাবে। কখনো শুনেছেন ছোটবাবু বা দিদিমণির মুখ থেকে এই সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে একটা কথা? কোনো বলার মুখ আছে? যারা চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছে তারা যদি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়, লোকে তো হাসবে, লোকে বলবে এর বাবা কি কথা শুনি আজ মন্থরার মুখে। এটাই হচ্ছে। আরো আরো ডিসেম্বর তো পড়তে চললো, দেখুন না, আবি আবি দেখিয়ে হোতা হ্যায় ক্যা। একদিকে খসড়া বোর্ডার তালিকা প্রকাশ হবে ডিসেম্বর মাসের 9 তারিখ, আবার একই সঙ্গে নানাবিধ দুর্নীতির তদন্ত গতিপ্রাপ্ত হবে। অনেকের বাড়ির দরজায় কড়া নাড়বে এজেন্সি, দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, হঠাৎ শুনি রাতের কড়া নাড়া। ভোরবেলার কড়া নাড়া অনেকে শুনবেন, কারণ সবুজ সংকেত এসে গেছে প্রভাবশালীদের দরজায় কড়া নাড়া। কেন্দ্রীয় এজেন্সি পেয়ে গেছে, এখন তারা ঠিক সময়ে ঠিক কাজটা করবে। আদালত গ্রাহ্য প্রমাণ জোগাড় করার কাজও শেষ, মিসিং লিঙ্কগুলো জোড়া দেওয়ার চেষ্টা হচ্ছে। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার ফরেন্সিক রিপোর্ট অনেকদিন আগেই চলে এসছে। ইডি বসেছিল চুপ করে, আর বসে থাকবে না, কারণ যেখান থেকে সিগন্যাল পাওয়ার সেই সিগন্যাল ইডি পেয়ে গেছে। এবার বঙ্গবাসী দেখবেন কি হতে চলেছে আগামী দিনে রাজ্যের রাজনীতির ছবি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.